গুড মর্নিং ফ্রেন্ডস, আমি অমরনাথ তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমএইচ এডুকেশন ল্যাব র্যাঙ্কিং অন সার্চিং ডব্লিউবিসিএস চ্যানেলে। তো আজকে তোমাদের সাথে একটা নতুন মক টেস্ট নিয়ে আলোচনা করব, যেখানে 25টায় খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, আর প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। এই ধরনের প্রশ্ন কিন্তু আগে ডব্লিউবিসিএস পরীক্ষায় এসছে বা আসার চান্স আছে, তো সেই ধরনের প্রশ্নগুলোকে কিন্তু তোমাদের এই মক টেস্ট সিরিজে করানো হচ্ছে। যেদিন তোমাদের মক টেস্ট সিরিজগুলো করাচ্ছি প্রত্যেক দিন কিন্তু তোমরা চেষ্টা করবে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার, আর চেষ্টা করবে যে সমস্ত প্রশ্নগুলো এখানে ডিসকাস করছি সেগুলো একবার খাতায় নোট ডাউন করে নেওয়ার। ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নগুলো, একদম তোমরা ডব্লিউবিসিএস দাও, যে কোনো আদার পিএসসি যদি এক্সাম দাও সেখানেও কিন্তু তোমাদের এই ধরনের প্রশ্নগুলো কিন্তু কমন পেয়ে যাবে। ক্লিয়ার? তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তো আজকে প্রথম প্রশ্ন দেখে নাও কি আছে। হুইচ অফ দ্য ফলোইং সিটিজ ইন ইন্ডিয়া ইজ কনসিডার্ড গ্রিনেস্ট? তো এখানের মধ্যে কোন শহরকে বলা হয় সবথেকে গ্রিনেস্ট? ভারতের সবথেকে গ্রিনেস্ট শহর হিসাবে কোন শহরকে বলা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, চণ্ডীগড়। তো ভারতে চণ্ডীগড় যে শহরটি আছে সেই শহরটিকে সবথেকে গ্রিনেস্ট শহর হিসাবে জানা হয় ভারতের মধ্যে। তো ব্যাপারটা দেখে নিই আমরা। চণ্ডীগড় ইজ কনসিডার্ড দ্য গ্রিনেস্ট সিটি ইন অফ ইন্ডিয়া. Chandigarh is a city and a union territory in India that serves as a capital of two neighboring states, Punjab and Haryana. তো ভারতের মধ্যে সবথেকে গ্রিনেস্ট শহর হিসাবে জানা হয় চণ্ডীগড়কে। আর চণ্ডীগড় হচ্ছে একটা কেন্দ্রশাসিত অঞ্চল যেটি দুটি রাজ্যের নেবার, পাঞ্জাব এবং হরিয়ানার দুটোরই ক্যাপিটাল হচ্ছে চণ্ডীগড়। ক্লিয়ার? চলো, তো তোমরা অলরেডি জানো যে আমাদের এমএইচ এডুকেশন ল্যাব অ্যাপে মেগা মক টেস্টের কোর্স চলছে, আর এটা কিন্তু ব্যাচ 3। তোমাদেরকে বলা হয়েছিল ব্যাচ 3 কিন্তু লাস্ট ব্যাচ, এরপর কিন্তু আর কোনো ব্যাচ লঞ্চ করা হবে না। তো লাস্ট ডেট অফ অ্যাডমিশন কিন্তু হয়ে যাচ্ছে 25 জানুয়ারি 2021। 25 জানুয়ারি 2021 পর থেকে কিন্তু ব্যাচ 3 ক্লোজড হয়ে যাবে, তারপর কিন্তু আর কোনো অ্যাডমিশন করা হবে না। যারা এখনও এই ব্যাচ 3তে এনরোলমেন্ট করনি বা মেগা মক টেস্টের সিরিজে এনরোলমেন্ট করনি, অতি শীঘ্র কিন্তু এনরোলমেন্ট করে নাও। 25 তারিখ কিন্তু লাস্ট ডেট, তারপর কিন্তু আর কোনো অ্যাডমিশন করানো যাবে না। তোমাদেরকে একবার মেগা মক টেস্টের ব্যাপারে একটু বলে দিই। তোমরা এখানে 818টি টেস্ট দিতে পারবে, যেখানে প্রায় 23,232টি কোয়েশ্চেন থাকবে। প্রত্যেকটা কোয়েশ্চেনে কিন্তু ডিটেলস এক্সপ্লেনেশন দেওয়া আছে। তার সাথে তোমরা যখন পরীক্ষাগুলো দেবে তারপর সেখানে থেকে তোমরা কিন্তু নিজেদেরকে একদম র্যাঙ্ক অ্যানালাইসিসও করতে পারবে। খুবই এফেক্টিভ কোর্সটা। ডব্লিউবিসিএস যারা প্রিপারেশন করছো 2021-এর জন্য, তারা কিন্তু যদি এই কোর্সটা এনরোলমেন্ট করো, একদম 100% বলতে পারবো তোমরা যদি ভালো করে যদি পড়ো, এই কোর্সটা ভালো করে যদি করো, তোমাদের কিন্তু প্রিলিমস ইজিলি ক্লিয়ার করে নিতে পারবে। ঠিক আছে? তো অবশ্যই যারা এখনও এনরোলমেন্ট করনি কোর্সটাতে, অতি শীঘ্র কিন্তু এনরোলমেন্ট করে নিও। আর এর থেকে বেশি যদি কিছু জানতে চাও কোর্সটার ব্যাপারে, অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্সটা ফলো করো, সেখানে একটা পিডিএফ, একটা লিঙ্ক দেওয়া আছে, সেই পিডিএফটা ডাউনলোড করো, ভালো করে ডিটেলসটা পড়ো, তারপর তুমি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই কোর্সটার মধ্যে এনরোল করে নাও। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখে নাও কি আছে। দ্য প্রোডাকশন অফ অনিয়ন ইজ দ্য হাইয়েস্ট ইন? ভারতে কোন রাজ্যতে সবথেকে বেশি পরিমাণে পেঁয়াজ প্রোডাকশন করা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মহারাষ্ট্র। তো ভারতের মহারাষ্ট্র যে রাজ্যটি আছে সেখানে কিন্তু সবথেকে বেশি অনিয়নের প্রোডাকশন করা হয়। তো এর ব্যাপারটা দেখেই আমরা। অ্যামং দ্য অনিয়ন প্রডিউসিং কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, ইন্ডিয়া র্যাঙ্ক সেকেন্ড ইন এরিয়া অ্যান্ড প্রোডাকশন, দ্য ফার্স্ট বিং চায়না। তো সারা বিশ্বের মধ্যে ভারত হয়েছে দ্বিতীয় স্থানে পেঁয়াজের প্রোডাকশনের হিসেবে, আর সবথেকে প্রথম স্থানে হচ্ছে চায়না। চায়নার পর কিন্তু ভারত সবথেকে বেশি পরিমাণে কিন্তু পেঁয়াজ প্রোডাকশন করে। মহারাষ্ট্র ইজ এ লিডিং অনিয়ন প্রডিউসিং স্টেট ইন ইন্ডিয়া। আর ভারতের মধ্যে সবথেকে বেশি পরিমাণে যে জায়গায় পেঁয়াজ চাষ হয় সেটি হচ্ছে মহারাষ্ট্রতে। ক্লিয়ার? দ্য আদার মেজর স্টেট প্রডিউসিং অনিয়ন্স আর গুজরাট, উত্তরপ্রদেশ, ওড়িশা অ্যান্ড কর্ণাটকা। আরও কিছু কিছু ভারতের রাজ্যতে পেঁয়াজের চাষ হয়, সেগুলো হচ্ছে গুজরাট, উত্তরপ্রদেশ, ওড়িশা এবং কর্ণাটকা। বাট সবথেকে বেশি পরিমাণে পেঁয়াজ চাষ কিন্তু মহারাষ্ট্রতেই হয়। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন দাও কি আছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ খরিফ ক্রপ? তো এখানের মধ্যে কোন ফসলকে বলা হয় না খরিফ ক্রপ হিসেবে, মানে খরিফ ক্রপ কোন ফসলকে বলা হয় না? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হুইট। হুইটকে আমরা বলি রবি ক্রপ, হুইটকে কিন্তু খরিফ ক্রপ বলি না। বাকি রাইস, সুগারকেন, কটন তিনটে হচ্ছে খরিফ ক্রপ, কিন্তু হুইট হয়ে যাচ্ছে কি এটা রবি ক্রপ। তো ব্যাপারটা দেখে নিই আমরা। খরিফ ক্রপ রেফার টু দ্য প্লান্টিং, কাল্টিভেশন অ্যান্ড হারভেস্টিং অফ এনি ডোমেস্টিকেটেড প্ল্যান্ট সোন ইন রেনি সিজন অন দ্য এশিয়ান সাবকন্টিনেন্ট। তো জেনারেলি খরিফ ক্রপ কোন ফসলগুলোকে বলা হয়, সেটা হচ্ছে যার প্ল্যান্টিং, কাল্টিভেশন এবং হারভেস্টিং তিনটে জিনিস কিন্তু রেনি সিজনের মধ্যেই হয়ে যায়। ভারত এশিয়ান যে সাবকন্টিনেন্ট আছে সেই সাবকন্টিনেন্টের মধ্যে রেনি সিজনের মধ্যে যদি কোনো ফসলকে লাগানো হয়, তাকে যদি কাল্টিভেশন করা হয় এবং সেই সিজনে যদি হারভেস্টিং করা হয়, তাহলে সেই সমস্ত ক্রপগুলোকে বলা হয় খরিফ ক্রপ হিসেবে।
Such crops are planted for autumn harvest and may also called the summer or monsoon crop in India and Pakistan. আর এই ধরনের ফসলগুলোকে জেনারেলি অটামে হারভেস্ট করা হয়, আর এই ধরনের যে ফসলগুলো আছে সেগুলোকে বলা হয় সামার অর মনসুন ক্রপ হিসেবে। জেনারেলি পাকিস্তান এবং ভারতের মধ্যে এই ধরনের ফসলগুলোকে বলা হচ্ছে সামার অর মনসুন ক্রপ। ক্লিয়ার? Kharif crop are usually sown with the beginning of the first rain in July during the southwest monsoon season. Example including millet, paddy, etc. Rice is a main Kharif crop. আর খারিফ ক্রপ যখন পোতা হয় বীজটা বা যখন এর গাছটা লাগানো হয় সেটা জেনারেলি কী হয়, প্রথম বৃষ্টি জুলাই মাসে যে প্রথম বৃষ্টি হয় সে সময় কিন্তু এটি লাগানো হয়। কিছু কিছু এক্সাম্পল বলে দিচ্ছি তোমাকে খারিফ ক্রপের, সেগুলো হচ্ছে মিলেট, প্যাডি, ঠিক আছে, আর রাইস হয়ে সব থেকে ইম্পর্টেন্ট খারিফ ক্রপ। আদার খারিফ ক্রপস আর সুগার কেন অ্যান্ড কটন। আর আরও যে খারিফ ক্রপ আছে সেগুলো হচ্ছে সুগার কেন, কটন, এগুলো হচ্ছে কি খারিফ ক্রপ। কিন্তু উইট হয়ে যাচ্ছে কি একটা রবি ক্রপ। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও কি আছে। ইন আ স্ল্যান্টিং হিলি ইন্ডিয়ান টেরেন experiencing more than 200 centimeter of annual rainfall, which of the following crops can be cultivated best? তো 200 সেন্টিমিটার অ্যানুয়াল রেনফল হবে এবং একটা টেরেন হিলি এরিয়াতে তার চাষগুলো হবে। তো কোন ধরনের ক্রপসের জন্য এইটা হচ্ছে সবথেকে বেস্ট কাল্টিভেশন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, চা, মানে টি কিন্তু জেনারেলি তোমরা প্লেন ল্যান্ডে তোমরা লাগাতে পারবে না, কারণ টি যে হয়, চায়ের যে গাছগুলো হয় তার রুটসগুলো কিন্তু খুবই সেন্সিটিভ জলের থেকে। জল যদি ওখানে স্টোর করে থাকে কিন্তু চা গাছ কিন্তু হবে না। তাই জন্য এগুলো দেখবে জেনারেলি স্লোপ এরিয়াতে করা হয়। হালকা জল পড়বে, জলটা কিন্তু বয়ে নিচে চলে যাবে, কারণ চায়ের যে গাছ হয় তার যে রুটসগুলো হয় সেগুলো কিন্তু খুবই ওয়াটার সেন্সিটিভ। তো সে কারণে কিন্তু চা কিন্তু প্লেন ল্যান্ডে হয় না, চা সবসময় কিন্তু হিলি এরিয়াতে হয়। তা তোমরা দেখতে পাবে যদি তোমরা দার্জিলিং যদি যাও তখন দেখবে খুব চায়ের কিন্তু চাষ হয়। ক্লিয়ার? তো এর ব্যাপারটা দেখে নিই আমরা। টি ইজ প্ল্যান্টেড ইন আ ফ্ল্যাট অ্যান্ড স্লাইটলি আনডুলেটিং ল্যান্ড at elevation ranging from 20 to 250 meter above the sea level in the major part of plains of northeast India. তো চায়ের যেটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে একটা স্লোপ চায়ের প্রোডাকশন করার জন্য, চা গাছ লাগানোর জন্য। আর অ্যানুয়াল রেনফল যেটা হবে সেটা কত হয়ে যাচ্ছে, প্রায় 200 সেন্টিমিটার অ্যানুয়াল রেনফল এর লাগবে। আর কতটা এলিভেশন হওয়া দরকার, মিনিমাম 20 থেকে 250 মিটার যদি অ্যাবভ দ্য সি লেভেল হয়, এই এলিভেশন কিন্তু সব থেকে ভালো কিন্তু প্রোডাকশন হয় চায়ের। আর জেনারেলি আমরা চায়ের যে কাল্টিভেশনটা হয় ম্যাক্সিমাম কাল্টিভেশন দেখতে পাই আমরা নর্থ ইস্ট ইন্ডিয়াতে। ক্লিয়ার? অন দ্য স্লোপস অফ দার্জিলিং অ্যান্ড সাউথ ইন্ডিয়া ইট ইজ প্লান্টেড আপ টু আ হাইট অফ 2000 মিটার অ্যাবভ দ্য সি লেভেল। আর দার্জিলিংয়ের বা সাউথ ইন্ডিয়ার যে সমস্ত মানে স্লোপসগুলো আছে, হিলি স্লোপসগুলো আছে, সেগুলোর হাইট হয়ে যাচ্ছে প্রায় 2000 মিটার অ্যাবভ দ্য সি লেভেল। দ্য স্টেট অফ আসাম ইজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট টি গ্রোয়িং রিজন। আর আসাম রাজ্য হয়ে যাচ্ছে সব থেকে বেশি পরিমাণে, সারা বিশ্বে সব থেকে বেশি পরিমাণে কিন্তু সেখানে চা উৎপাদন করা হয়। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দাও কি আছে। উইচ অফ দ্য ফলোইং আর নট গ্রোন ইন খরিফ সিজন। তো এগুলোর মধ্যে কোন ফসলগুলোকে খরিফ সিজনে এটি গ্রো করা হয় না? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বার্লি অ্যান্ড মাস্টার্ড। তো জেনারেলি বার্লি অ্যান্ড মাস্টার্ড কিন্তু খরিফ সিজনে এগুলোকে গ্রো করা হয় না। তো ব্যাপারটা দেখে নিই আমরা। কমন খরিফ ক্রপস আর মিলেট, জোয়ার, মেজ, গ্রিন গ্রামস, সুগার কেন, পিজন পি, ব্ল্যাক গ্রাম, গ্রাউন্ডনাট, সানফ্লাওয়ার, সোয়াবিন, রাইস এক্সেট্রা। তো এগুলো হচ্ছে কি খরিফ ক্রপসের কিছু এক্সাম্পল। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও কি আছে। দ্য ইন্ডিয়ান রাইস রিসার্চ ইনস্টিটিউট ইজ লোকেটেড অ্যাট। ভারতে যে রাইস রিসার্চ ইনস্টিটিউটটি আছে সেটি কোন জায়গায় এটি লোকেটেড আছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কাটাক। তো এর ব্যাপারটা দেখে নিই আমরা। দ্য সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট ইজ সিচুয়েটেড নিয়ার দ্য বিন্দ্যাপুর ভিলেজ অন দ্য কটক প্রাদীপ রোড, ওড়িশা, ইন্ডিয়া। তো সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউটটি কোথায় আছে? সেটা হচ্ছে বিন্দ্যাপুর ভিলেজে আছে। সেটি কোথায় আছে? কটক পারাদীপ রোডে, উড়িষ্যাতে আছে। ক্লিয়ার? তো ইন্ডিয়ান রাইস রিসার্চ ইনস্টিটিউটটি আছে কোথায়, জেনারেলি কোন রাজ্যতে আছে সেটা হচ্ছে উড়িষ্যা, আর যদি শহর বলা হয় সেটা হচ্ছে কটক। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখানো কি আছে। উইচ ইজ দ্য লিডিং স্টেট ইন মালবেরি সেরিকালচার। তো ভারতের কোন রাজ্যতে সব থেকে বেশি প্রোডাকশন করা হয় মালবেরি সেরিকালচারে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কর্ণাটকা। ঠিক আছে? তো ভারতের কর্ণাটকা যে রাজ্যটি আছে সেখানে কিন্তু সব থেকে বেশি পরিমাণে কিন্তু মালবেরি সেরিকালচার করা হয়। তো এর ব্যাপারটা দেখে নিই আমরা। ইন্ডিয়ান সেরিকালচার কন্ট্রিবিউটস 4 টাইপস অফ সিল্ক, মালবেরি, তসর, এরি অ্যান্ড মুগা টু দ্য ওয়ার্ল্ড অফ সিল্ক ফ্যাব্রিক্স। তো ভারতের যে সমস্ত সেরিকালচার আছে সে সমস্ত সেরিকালচার 4টে ধরনের সিল্ক তারা তৈরি করে। সেটা হচ্ছে কি মালবেরি, তসর, এরি আর মুগা। এই 4টে ধরনের কিন্তু সিল্ক তৈরি হয় ভারতের মধ্যে। Mulberry silk accounts for 90% of the total silk production of the country.
Karnataka leads in silk textile in India. It consists about 55.65% of silk yarn production of the country. তো মালবেরি যে সিল্কটা আছে সেটা কিন্তু 90% কিন্তু টোটাল সিল্ক প্রোডাকশনে হয়। আর কর্ণাটকা, ভারতের যে রাজ্য কর্ণাটকা, সেখানে কিন্তু প্রায় সারা ভারতের সবথেকে বেশি প্রোডাকশন হয় সিল্কের। প্রায় কত হয়? 55.65, মানে 55.65% কিন্তু সিল্ক প্রোডাকশন হয় শুধুমাত্র কর্ণাটকা রাজ্যটার মধ্যে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দাও কি আছে, হোয়াট ইজ দ্য লংগেস্ট ইরিগেশন ক্যানেল ইন ইন্ডিয়া কল? তো ভারতে যে সবথেকে বড় যে ইরিগেশন ক্যানেলটি আছে সেটির নাম কি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইন্দিরা গান্ধী ক্যানেল। তো ভারতে যে সবথেকে বড় যে ক্যানেলটি আছে সেটি হচ্ছে ইন্দিরা গান্ধী ক্যানেল। তো র্যাপিডলি দেখে নিই আমরা, দ্য ইন্দিরা গান্ধী ক্যানেল ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ক্যানেল প্রজেক্ট ইন ইন্ডিয়া। তো ইন্দিরা গান্ধীর যে ক্যানেলটি আছে সেটা হচ্ছে ভারতের সবথেকে বড় একটা প্রজেক্ট। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেখানো কি আছে, দ্য কোজেন্ট্রিক্স পাওয়ার প্রজেক্ট ইজ লোকেটেড ইন। তো কোজেন্ট্রিক্স যে পাওয়ার প্রজেক্টটি আছে সেটি কোথায় আছে? তো সঠিক উত্তরে যাবে অপশন এ, কর্ণাটকা। তো কোজেন্ট্রিক যে পাওয়ার প্রজেক্টটি আছে সেটা কিন্তু ভারতের কর্ণাটকা রাজ্যের মধ্যে আছে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দাও কি আছে, দ্য রিভার ব্রহ্মপুত্র ইজ নোন অ্যাজ ড্যাশ অ্যাজ ইট এন্টার অরুণাচল প্রদেশ। তো ব্রহ্মপুত্র নদীটি যখন অরুণাচল প্রদেশ ঢোকে তখন সেই নদীটির নামকরণ কি হয় বা কি নামে এটি জানা যায়? তো সঠিক উত্তরে যাবে অপশন বি, দিহ্যাং। তো ব্রহ্মপুত্র নদীটি যখন অরুণাচল প্রদেশ ঢুকে তখন সেই নদীটির নাম হয়ে যায় দিহ্যাং নদী। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দাও কি আছে, দ্য রিভার অন উইচ রিজার্ভার অফ ইন্দিরা গান্ধী ক্যানেল হ্যাজ বিন বিল্ড। তো কোন নদীর উপরে ইন্দিরা গান্ধী ক্যানেলটি তৈরি করা হয়েছে বা কোন নদীর রিজার্ভারের উপরে ইন্দিরা গান্ধী ক্যানেলটি তৈরি করা হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সতলেজ। তো ইন্দিরা গান্ধী যে ক্যানেলটি তৈরি করা হয়েছে সেটি কি সতলেজ যে নদীটি আছে তার রিজার্ভারের উপরে কিন্তু এই ইন্দিরা গান্ধী ক্যানেলটি তৈরি করা হয়েছে। তো র্যাপিডলি দেখে নিই আমরা, দ্য ইন্দিরা গান্ধী ক্যানেল স্টার্টস ফ্রম হিররেক ব্যারেজ ইন সুলতানপুর, দ্য রিজার্ভার অফ দ্য ক্যানেল ইজ বিল্ট অন দ্য সতলেজ। তো ইন্দিরা গান্ধী যে ক্যানেলটি আছে সেটি কোথা থেকে শুরু হয়? সেটা হচ্ছে হিরাকেক ব্যারেজ, যেটি সুলতানপুরে আছে। আর এই যে নদীটি আছে সেটি হচ্ছে কোন নদীর, মানে এই যে ইন্দিরা গান্ধী যে ক্যানেলটি আছে সেটি হচ্ছে সতলেজ নদীর রিজার্ভারের জন্য কিন্তু এটি তৈরি করা হয়েছে। ক্লিয়ার? চল পরবর্তী প্রশ্ন দাও কি আছে, দ্য লংগেস্ট ড্যাম ইন ইন্ডিয়া ইজ। ভারতের সব থেকে লংগেস্ট ড্যামের নাম কি? তো সঠিক উত্তরে যাবে অপশন সি, হীরাকুদ ড্যাম। তো ভারতের সব থেকে বড় যে ড্যামটি আছে সেটির নাম হচ্ছে হীরাকুদ ড্যাম। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দাও কি আছে, দ্য সিয়াচিন গ্লেসিয়ার মেল্টিং ওয়াটার আর দ্য মেন সোর্সেস অফ উইচ অফ দ্য ফলোইং রিভার্স। তো সাইচিন গ্লেসিয়ার থেকে যে জলটা, যে যখন বরফগুলো গলে জলটা তৈরি হচ্ছে সেই জলটা কোন নদীর সব থেকে মেন স্রোত হচ্ছে সেই সাইচিন গ্লেসিয়ারের মেল্টিং ওয়াটারটি? তো সঠিক উত্তরে যাবে অপশন ডি, নুব্রা। তো সাইচিন গ্লেসিয়ার যখন গলে, সাইচিন গ্লেসিয়ার যে বরফগুলো যখন গলার পর সেই জলটা যে তৈরি হয় সেটা হচ্ছে সব থেকে মেন সোর্স হচ্ছে নুব্রা রিভারের। তো র্যাপিডলি দেখে নিই আমরা, দ্য নুব্রা রিভার ইজ এ ট্রিবিউটারি অফ দ্য রিভার শায়োক দ্যাট অরিজিনেটস ফ্রম রিমো গ্লেসিয়ার, ওয়ান অফ দ্য টাং অফ সাইচিন গ্লেসিয়ার। তো নুব্রা যে নদীটি আছে সেটি হচ্ছে রিভার শায়োকের একটা ট্রিবিউটারি, যেটি কোন গ্লেসিয়ার থেকে অরিজিনেট হচ্ছে? সেটা হচ্ছে রিমো গ্লেসিয়ার, যেটি সাইচিন গ্লেসিয়ার একটি ভাগ। তো এই রিমো গ্লেসিয়ার থেকে কিন্তু জল যখন গলছে, জল গলে কিন্তু রিভার শায়োক তৈরি হয়েছে, সেটিরই একটা ট্রিবিউটারি হচ্ছে নুব্রা রিভার। ক্লিয়ার? ইট ফ্লো থ্রু দ্য নুব্রা ভ্যালি ইন দ্য নর্দার্ন পার্ট অফ লাদাখ অ্যান্ড জয়েন দ্য ইন্দাস রিভার ইন শাহরকুদ, পাকিস্তান। আর এই যে নুব্রা যে নদীটি আছে সেটি ফ্লো করে নুব্রা ভ্যালির উপর দিয়ে, যেটি হচ্ছে নর্দার্ন পার্ট অফ লাদাখের। আর কোথায় গিয়ে জয়েন করে? ইন্দাস রিভারে গিয়ে জয়েন করে। সেটি কোথায়? শাহরকুদ, পাকিস্তানে গিয়ে এটি জয়েন করে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দাও কি আছে, নেম দ্য লংগেস্ট লেক ইন ইন্ডিয়া। তো ভারতের সব থেকে লংগেস্ট লেকটির নাম কি? তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ভেম্বানন্দ লেক। তো ভেম্বানন্দ লেক হচ্ছে ভারতের সব থেকে লংগেস্ট লেক। তো ব্যাপারে দেখে নিই আমরা, ভেম্বানন্দ লেক অফ কেরালা ইজ দ্য লংগেস্ট লেক ইন ইন্ডিয়া উইথ লেংথ অফ 95.6 কিলোমিটার। তো ভেম্বানন্দ লেক হচ্ছে যেটি কেরালাতে আছে সেটা হচ্ছে ভারতের সব থেকে বড় লেক, আর এর লেংথ হচ্ছে কত? 95.6 কিলোমিটার। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দাও কি আছে, ড্রাই ফার্মিং ইন ইন্ডিয়া ইজ এক্সটেন্সিভলি প্র্যাকটিসড ইন ওয়্যার। তো কোন জায়গায় ড্রাই ফার্মিং, ভারতে যে ড্রাই ফার্মিংটি হয় সেটি কোন জায়গায় সব থেকে বেশি প্র্যাকটিস করা হয়? তো সঠিক উত্তরে যাবে অপশন বি, ডেক্কান প্ল্যাটুতে। তো ম্যাক্সিমাম যে ড্রাই ফার্মিংটি হয়, এক্সটেন্সিভলি যে প্র্যাকটিস করা সেটা হচ্ছে ভারতের ডেক্কান প্ল্যাটুর উপরে। তো ব্যাপারটা দেখে আমরা, মোস্ট অফ দ্য রিভার অফ দ্য ডেক্কান প্ল্যাটু আর সিজনাল অ্যান্ড দ্য রেনফল রিসিভড ফ্রম রিট্রেটিং মনসুন উইন্ডস ইজ অলসো মডারেট। তো
তো ম্যাক্সিমাম যে রিভারগুলো আছে ডেকান প্ল্যাটের উপরে সেগুলো সমস্ত রিভার কী হচ্ছে, ম্যাক্সিমাম রিভার রয়েছে কি সিজনাল রিভার। আর যে সমস্ত বৃষ্টিটা যে পায় এই জায়গাটা সেটাও কিন্তু হচ্ছে মডারেট বৃষ্টি পায়, খুব বেশি বৃষ্টিও পায় না। আর যে সমস্ত রিভারগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে সিজনাল রিভার। সো ড্রাই ফার্মিং ইন ইন্ডিয়া ইজ এক্সটেন্সিভলি প্র্যাকটিসড ইন ডেকান প্ল্যাটু। তো সে কারণেই সবথেকে শুকনো চাষ কোথায় হয় পাওয়া যায় ম্যাক্সিমাম ভারতের মধ্যে, সেটা হচ্ছে ডেকান প্ল্যাটের উপরে কিন্তু বেশিরভাগ শুকনো চাষটি করা হয়। ক্লিয়ার, বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন দাও কি আছে, টেরেস ফার্মিং ইজ ডান ওয়্যার। তো কোন জায়গায় ম্যাক্সিমাম আমরা দেখতে পাবো টেরেস ফার্মিং? তো সঠিক উত্তর হবে অপশন এ, অন দ্য স্লোপস অফ দ্য হিল। তো জেনারেলি হিলসের স্লোপসে আমরা কী হয় টেরেস ফার্মিংগুলো দেখতে পারি, মানে সিঁড়ির মতন ফার্মিং। ধরো এটা যদি পাহাড় আছে তো পাহাড়ে কী হয় খাঁজ কেটে কী হয় তোমার টেরেস ফার্মিং করা হয়। টেরেস ফার্মিং করলে সুবিধাটা কি, জল যখন ওইখান থেকে ফ্লো করে সয়েল ইরোশনটাকে এটা কম হয়। তো সে কারণে টেরেস ফার্মিং কিন্তু হিলি রিজনেই ম্যাক্সিমাম করা হয়। তো ব্যাপারটা দেখে নিই আমরা, গ্র্যাজুয়েট টেরেস স্টেপস আর কমনলি ইউজ টু ফার্ম অন হিলি অর মাউন্টেনিয়াস টেরেন। তো যে সময় আর ম্যাক্সিমাম আমরা যে টেরেস ফার্মিংটি দেখতে পাই সেটি কোথায় দেখতে পাই, আমরা হিলি রিজনে এটাই দেখতে পাই। টেরেস ফিল্ড ডিক্রিজড ইরোশন অ্যান্ড সারফেস রান অফ অ্যান্ড আর এফেক্টিভ ফর গ্রোয়িং ক্রপস রিকোয়ারিং মাচ ওয়াটার সাচ অ্যাজ রাইস। আর টেরেস যে ফিল্ডগুলো হয় সেগুলো কী হয় জেনারেলি ডিক্রিজ করে, এরোশনটাকে ডিক্রিজ করে। আর ম্যাক্সিমাম কিন্তু এখানে মানে বেশিরভাগ কিন্তু চাষবাস কী হয় এখানে রাইসের চাষ বেশি হয়, কারণ টেরেস ফার্মিং সিঁড়ির মতন থাকে, খাঁজ মতন থাকে, সিঁড়ির মতন থাকে, এভাবে সিঁড়ির মতন থাকলে তো এখানে কি জলগুলো এখানে স্টোর করে থাকে আর এখানে চাষগুলো ইজিলি হয়। আর সে কারণে রাইসের জন্য জলটা বেশি পরিমাণে লাগে। তো সে কারণেই রাইসের চাষবাসগুলো ম্যাক্সিমাম যদি হিলি রিজনে দেখো তাহলে টেরেস ফার্মিংয়ে ম্যাক্সিমাম এগুলো করা হয়। ক্লিয়ার, যেখানে জলের পরিমাণ বেশি লাগে তো সেটা হচ্ছে রাইসের জলের পরিমাণ বেশি লাগে। তো সে কারণে কিন্তু হিলি রিজনে যদি চাষ করা হয় সেগুলো টেরেস ফার্মিংয়ের উপরে, সেখানে কিন্তু ম্যাক্সিমাম রাইসই করা হয়। ক্লিয়ার, চলো নেক্সট কোশ্চেন দাও কি আছে, উইথ স্টেট অফ ইন্ডিয়া হ্যাজ লার্জেস্ট রিজার্ভস অফ মনজাইট উইথ হাই থোরিয়াম কন্টেন্ট। তো ভারতের কোন রাজ্যতে সবথেকে বড় রিজার্ভ হচ্ছে মনজাইটের আর সবথেকে ম্যাক্সিমাম কিন্তু থোরিয়াম কন্টেন্টও আছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কেরালা। তো ভারতের সবথেকে লার্জেস্ট রিজার্ভ মনোজাইটের সেটি হচ্ছে কেরালা। তো ব্যাপারটা দেখে নিই আমরা, মনোজাইট ইজ এ রেডিশ ব্রাউন ফসফেট মিনারেলস কন্টেনিং রেয়ার আর্থ মেটালস। তো মনোজাইট হচ্ছে একটা রেডিশ ব্রাউন ফসফেট মিনারেল যেটা একদম রেয়ার আর্থ এলিমেন্ট একটা। ক্লিয়ার, ইট অকার্স ইউজুয়ালি ইন স্মল আইসোলেটেড ক্রিস্টাল। জেনারেলি এটা কিন্তু ছোটো ছোটো ক্রিস্টালের মধ্যেই ক্রিস্টাল ফর্মে এটা জেনারেলি আমরা পাওয়া যায়। মনোজাইট ইজ এ ইম্পর্টেন্ট ওর ফর থোরিয়াম, ল্যান্থেনিয়াম অ্যান্ড সেরিয়াম। তো মনোজাইট হচ্ছে থোরিয়াম, ল্যান্থেনিয়াম অ্যান্ড সিরিয়ামের খুব ইম্পর্টেন্ট একটা ওর। ক্লিয়ার, চলো নেক্সট কোশ্চেন দাও কি আছে, দ্য হুটি গোল্ড মাইন্স ইজ লোকেটেড ইন উইচ স্টেট। হুটি যে গোল্ড মাইনটি আছে সেটি ভারতের কোন রাজ্যতে আছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কর্ণাটকা। তো হুটি গোল্ড মাইন্স কোথায় আছে? কর্ণাটকাতে আছে। তো ব্যাপারটা দেখে নিই আমরা, হুটি গোল্ড মাইন্স ইজ লোকেটেড ইন রাজপুর ডিস্ট্রিক্ট, কর্ণাটকা। তো রায়চুর ডিস্ট্রিক্ট যেটি কর্ণাটকাতে আছে সেটিখানে কিন্তু হুটি গোল্ড মাইন্সটি আছে। ক্লিয়ার, চলো নেক্সট কোশ্চেন দাও কি আছে, দ্য লার্জেস্ট প্রডিউসার অফ লিগনাইট ইন ইন্ডিয়া ইজ। তো ভারতের কোন জায়গাতে বা কোন রাজ্যতে সবথেকে বেশি পরিমাণে লিগনাইট প্রডিউসড করা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, তামিলনাড়ু। তো ভারতের সবথেকে বেশি লিগনাইট তামিলনাড়ুতেই প্রোডাকশন করা হয়। তো ব্যাপারে দেখে নিই আমরা, স্টেট ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ ইন্ডিয়ান লিগনাইট শো the major part of resources are located in Tamil Nadu followed by Rajasthan, Gujarat, Pondicherry and Jammu and Kashmir। তো যদি স্টেট ওয়াইজ দেখি তাহলে ভারতের সবথেকে মেন জায়গায় লিগনাইট পাওয়ার সেটা হচ্ছে তামিলনাড়ু, তারপর হচ্ছে রাজস্থান, তারপর হচ্ছে গুজরাট, তারপর পন্ডিচেরি, তারপর হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর, আর কিছু কিন্তু কেরালা এবং ওয়েস্ট বেঙ্গলেও পাওয়া যায়। আবার 75% অফ লিগনাইট প্রোডাকশন ইন ইন্ডিয়া কামস ফ্রম নেভেরি ইন তামিলনাড়ু। তো 75% যে লিগনাইটের প্রোডাকশনটা হয় ভারতের মধ্যে সেটা কিন্তু নেভেলি তামিলনাড়ু থেকে ম্যাক্সিমাম প্রোডাকশনটা করা হয়। ক্লিয়ার, চলো নেক্সট কোশ্চেন দাও কি আছে, নাগা, খাসি অ্যান্ড গারো হিলস আর লোকেটেড ইন। তো নাগা, খাসি এবং গারো যে পাহাড়গুলো আছে সেটি কোন জায়গায় আছে? তো সঠিক উত্তর হবে অপশন এ, পূর্বাঞ্চল রেঞ্জ। তো পূর্বাঞ্চল রেঞ্জের মধ্যে কিন্তু নাগা, গারো আর খাসি যে হিলসগুলো আছে সেগুলো কিন্তু এই পূর্বাঞ্চল রেঞ্জের মধ্যেই আছে। ক্লিয়ার, তো ব্যাপারটা দেখে আমরা, দ্য পূর্বাঞ্চল রেঞ্জ ইজ অ্যান ইস্টওয়ার্ড এক্সটেনশন অফ হিমালয়াস ইন দ্য নর্থ ইস্টার্ন রিজন অফ ইন্ডিয়া। ইট কম্প্রাইজেস অফ পাটকাই হিলস, দ্য মণিপুর হিলস, বারালাই রেঞ্জ, দ্য মিজো হিলস অ্যান্ড নাগা হিলস। তো পূর্বাঞ্চল রেঞ্জ কোথায় আছে? হিমালয়ের ইস্টার্ন এক্সটেনশন হচ্ছে পূর্বাঞ্চল রেঞ্জ, যেটি কোন জায়গায় আছে? নর্থ ইস্ট রিজন, ভারতের নর্থ ইস্ট রিজনে কিন্তু এই পূর্বাঞ্চল রেঞ্জটি আছে।
তো এর মধ্যে যে মেন হিলসগুলো আছে দেখে নাও কী কী আছে। পাটকাই হিলস, দ্য মণিপুর হিলস, বাইরাল রেঞ্জ, দ্য মিজো হিলস অ্যান্ড নাগা হিলস। তো এটা হচ্ছে পূর্বাঞ্চল রেঞ্জের মধ্যে এই ছোটো ছোটো যে পাহাড়গুলো বা হিলসগুলো আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা ভালো করে কিন্তু মনে রাখার এই জায়গাটা চেষ্টা করবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দাও কি আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং মাউন্টেন রেঞ্জ লাইজ ইন ইন্ডিয়া। তো এগুলোর মধ্যে ভারতের কোন পর্বতমালাটি আছে। তো সঠিক উত্তরে যাবে অপশন ডি, পীর প্রাঞ্জল। তো পীর প্রাঞ্জল একটা পর্বতমালা যেটি ভারতের মধ্যেই আছে। তো ব্যাপারটা দেখে নিই আমরা। দ্য পীর প্রাঞ্জল রেঞ্জ ইজ এ গ্রুপ অফ মাউন্টেন দ্যাট লাই ইন দ্য ইনার হিমালয়ান রিজন রানিং ফ্রম ইস্ট সাউথ ইস্ট টু ওয়েস্ট নর্থ ইস্ট অ্যাক্রস দ্য Indian state Himachal Pradesh and disputed territories comprising Indian administrated Jammu and Kashmir and Pakistan administrated Kashmir। তো পীর প্রাঞ্জল যে রেঞ্জটি আছে সেটি হচ্ছে কিন্তু ইনার হিমালয়ের একটা রিজন, আর এটি হিমাচল প্রদেশের সাউথ ইস্ট থেকে ওয়েস্ট নর্থ ইস্ট অব্দি এটি রান করে। ক্লিয়ার। আর কিছু কিছু ডিসপিউট টেরিটরিজের উপরেও যায়, সেটা হচ্ছে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটেড জম্মু অ্যান্ড কাশ্মীর এবং পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেটেড কাশ্মীর, এই সমস্ত জায়গা দিয়েও কিন্তু এই পীর প্রাঞ্জল রেঞ্জটি এটি থাকে। ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেনে দাও কি আছে, ইন দ্য নর্থ ইস্ট অফ ডেকান প্ল্যাটু ইজ দ্য ড্যাশ। তো ডেকান প্ল্যাটুর নর্থ ইস্ট পোর্শনটাকে আমরা জেনারেলি কি বলি। তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ছোটা নাগপুর প্ল্যাটু। তো ডেকান প্ল্যাটুর নর্থ ইস্ট পার্টটাকে জেনারেলি বলা হয় ছোটা নাগপুর প্ল্যাটু। তো ব্যাপারটা দেখে নিই আমরা। দ্য ছোটা নাগপুর প্ল্যাটু ইজ আ প্ল্যাটু ইন ইস্টার্ন ইন্ডিয়া টু দ্য নর্থ ইস্ট অফ দ্য ডেকান প্ল্যাটু which cover over Jharkhand state as well as adjacent part of Odisha, West Bengal, Bihar and ছত্তিশগড়। তো ছোটা নাগপুর প্ল্যাটুটা হয়ে যাচ্ছে ডেকান প্ল্যাটুর নর্থ ইস্ট পজিশন, যেগুলো কোন কোন জায়গা কভার করে সেটা হচ্ছে ঝাড়খণ্ড, আর কিছু কিছু ছোটো ছোটো পার্ট কভার করে ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল, বিহার এবং ছত্তিশগড়ে কিছু কিছু ছোটো ছোটো পার্ট কিন্তু কভার করে এই ছোটা নাগপুর প্ল্যাটুটি। ক্লিয়ার। চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে, ইন উইচ স্টেট দ্য যোগ ফলস লোকেটেড। যোগ ফলসটি কোন রাজ্যের মধ্যে আছে। তো সঠিক উত্তরে যাবে অপশন সি, কর্ণাটকা। তো যোগ ফলস কিন্তু কর্ণাটকা রাজ্যতে জেনারেলি আমরা দেখতে পাই। ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন দাও কি আছে, জোজিলা পাস কানেক্টস। তো জোজিলা পাস কি কানেক্টস করে। তো সঠিক উত্তরে যাবে অপশন সি, লে অ্যান্ড শ্রীনগর। তো লে অ্যান্ড শ্রীনগরকে কানেক্ট করছে জোজিলা পাস। তো ব্যাপারটা দেখে নিই আমরা। জোজিলা পাস কানেক্ট লে অ্যান্ড শ্রীনগর। দিস পাস ইজ 13,000 feet 4,000 meter above the sea level at 74.50 longitude and 34.17 ল্যাটিটিউড। তো জোজিলা পাস যেটি আছে সেটি লে অ্যান্ড শ্রীনগরকে কানেক্ট করে, আর এই পাসটি প্রায় 13,000 ফিট সি লেভেল থেকে উঁচুতে আছে। ক্লিয়ার। চলো তো আজকে শেষ প্রশ্ন দেখানো কি আছে, পার্ক স্ট্রেট ইজ সিচুয়েটেড বিটুইন। পার্ক স্ট্রেটটি কোন দুটো জায়গার মধ্যে এটি সিচুয়েটেড আছে। তো সঠিক উত্তরে যাবে অপশন সি, ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা। তো ভারত এবং শ্রীলঙ্কা দুটি দেশের মধ্যে কিন্তু এই পার্ক স্ট্রেটটি আছে। তো ব্যাপারটা দেখে নিই আমরা। দ্য পার্ক স্ট্রেট ইজ স্ট্রেট বিটুইন তামিলনাড়ু অ্যান্ড দ্য মানার ডিস্ট্রিক্ট অফ নর্থ প্রভিন্স অফ শ্রীলঙ্কা। তো পার্ক যে স্ট্রেটটি আছে সেটি তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার একটা মানার ডিস্ট্রিক্ট আছে, সেই ডিস্ট্রিক্টের নর্থ প্রভিন্স কিন্তু এই পার্ক স্ট্রেটটি পড়ে, আর শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার মধ্যে যে লাইনটা ডিভাইড করছে সেটা হচ্ছে পার্ক স্ট্রেট। ক্লিয়ার, বুঝতে পেরেছ? তো এগুলো ছিল বিশেষ কিছু 25টা কোয়েশ্চেন যেগুলো খুবই ইম্পর্টেন্ট কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। প্রত্যেক দিন যখনই মক টেস্টগুলো করানো হচ্ছে তোমাদেরকে দেখে নেই, তোমাদেরকে 25টা কোয়েশ্চেন দিয়ে দেওয়া হচ্ছে, সেগুলো কিন্তু একদম নেগলেক্ট করবে না। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ভালো করে যদি তোমরা এই কোয়েশ্চেনগুলো যদি পড়ো, মনে রাখার চেষ্টা করো, আর যদি পারো এগুলোকে লিখে নাও, তাহলে দেখবে তোমরা কিন্তু কিছু না কিছু কমন পেয়ে যাবে তোমরা এই আগামী 2021 প্রিলিমস এক্সামের মধ্যে। তো এটা রিকোয়েস্ট করবো তোমাদেরকে, প্রত্যেক দিন যেদিনই তোমরা এই মক টেস্টগুলো করানো হচ্ছে তোমাদেরকে, তোমরা কিন্তু ভালো করে ভিডিওটা দেখার চেষ্টা করবে এবং প্রত্যেকটা কোয়েশ্চেন যেগুলো আলোচনা করছি সেগুলো মনে রাখার চেষ্টা করবে, আর পারলে এগুলো একটা খাতায় নোট ডাউন করে রাখতেও পারো। ক্লিয়ার? আর একটি ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের কাছে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি তার অতি অবশ্যই কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সটা ফলো করে টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। ক্লিয়ার? ওইখানে কিন্তু প্রত্যেকদিন কিছু ইনফরমেশন এখানে শেয়ার করা হয়। ক্লিয়ার? তো আজকে ক্লাসটি আমি এখানে শেষ করছি। যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তো আমাদেরকে মোটিভেট করার জন্য ভিডিওটা লাইক করবে, ভিডিওটা নিজের বন্ধুবান্ধব গ্রুপসের মধ্যে শেয়ার করবে, আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অতি শীঘ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। যখনই কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ।